আপনারা জানেন যে গাজায় গণহত্যা চলছে। শুধু গণহত্যা করেই ক্ষান্ত হয়নি। গত ১-১.৫ বছরে প্রায় ৭০,০০০ মানুষের প্রাণহানির পর নতুন করে যখন বিশ্ব ব্যবস্থা সেখানে যুদ্ধবিরতি এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি কানাডা, ইউরোপের অন্যান্য দেশ একতাবদ্ধ হচ্ছে, সেখানে নেতানিয়াহু নতুন করে গাজা সিটি দখলের মিশনে নেমেছে। এরই মধ্যে ৮১ জন নিহত হয়েছে বলেও সংবাদ দিচ্ছে বিবিসি। এর মধ্য দিয়ে ইসরায়েল রাষ্ট্র টিকবে কিনা আমরা জানি না, কেননা সমস্ত বিশ্ব একাট্টা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, কসাই বলা হচ্ছে ইসরায়েলকে। এরপরেও নেতানিয়াহু গাজা সিটি দখলের জন্য যাচ্ছেন কেন জানেন? তার অভ্যন্তরে তার সরকার টিকিয়ে রাখতে যেই ব্যবস্থা ইসরায়েলে রয়েছে, সেই টিকিয়ে রাখার জন্য তার গাজা সিটি দখল করা ছাড়া কোনো উপায় নেই। কেন টিকিয়ে রাখার কথা বলছি? বলছি এই কারণে যে ইসরায়েলের যে পার্লামেন্টারি সিস্টেম, নির্বাচন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ পিআর এর মাধ্যমে হয়। সেখানে কট্টর ডানপন্থী যারা মনে করে ধর্ম দিয়ে দেশ চলবে, ইহুদি ধর্মে লেখা আছে গডস প্রমিস ল্যান্ড, ইসরায়েল স্রষ্টার প্রতিশ্রুতকৃত একটি ভূমি, সেখানে অন্য কারোর বসবাসের অধিকার নেই। কিন্তু এই দ্বাদশ শতাব্দীতে একটা জাতিগোষ্ঠীকে উৎখাত করা কি ধর্মের কোনো বিধান হতে পারে কিনা? সে ধর্মের বিধানে যখন রাষ্ট্র পরিচালনা হয়, তখন নেতানিয়াহু যদি গাজা দখলে না নেয়, তার সরকারের প্রতি সমর্থন থাকবে না, তার সরকার অচল হয়ে যাবে, পড়ে যাবে। সুতরাং তার এই যুদ্ধে যাওয়া ছাড়া, সমস্ত বিশ্বের প্রতিবাদ বিক্ষোভের পরেও তার এই গাজা সিটি দখল করতে উদ্যত হওয়া ছাড়া কোনো পথ নেই। আমরা কি বাংলাদেশে এমন একটি সরকার চাই কিনা যে এই সরকার যেখানে ১৮-২০ কোটি মানুষ, তরুণদের কর্মসংস্থান, চাকরি, উজ্জ্বল ভবিষ্যৎ, এগিয়ে যাওয়া অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার এগুলোর দিকে মনোযোগ দিব, না কোনো ধর্মীয় এবং উগ্র মতবাদের প্রেসারে পড়ে এমন একটি সরকার গঠিত হবে যেই সরকার পার্শ্ববর্তী দেশগুলোর সাথে যুদ্ধংদেহী মনোভাবে যুদ্ধ করবে, কোনো জায়গা দখলে নিবে, গাজাতুল হিন্দ কায়েম করবে। সেটা করতে যেয়ে আমাদের ২০-২৫ কোটি মানুষকে অনাহারে দুর্ভিক্ষে মরতে হবে, অসম যুদ্ধের মধ্যে পতিত হতে হবে, যে যুদ্ধ বাংলাদেশের কোনো মানুষ চায় না। সে যদি না চায়, তাহলে পিআর পদ্ধতি অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনের যে দাবি, সেই দাবিটা নিয়ে আপনাদের ভাবতে হবে। আজকে শাহেদ আলম শোতে আমি দেখানোর চেষ্টা করব ১৭টা বছর শেখ হাসিনা তার বাবার স্বপ্ন পূরণের জন্য দেশটাকে যেভাবে জাহান্নাম বানিয়ে তুলেছিলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের কথা বলে, জামায়াত ইসলাম আজকে ৫ আগস্ট অভ্যুত্থানের পর হঠাৎ করে কোথাও থেকে বলা নাই কওয়া নাই, কিন্তু তাদের পিতার স্বপ্ন অর্থাৎ গোলাম আজমের স্বপ্ন বাস্তবায়নের জন্য কিভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ এবং বাধা দেওয়ার জন্য মাঠে উদ্যত হচ্ছে। হামিদুর রহমান আজাদ তার একটি বক্তব্য শুনলাম দুদিন আগে দেওয়া। তিনি বলছেন নির্বাচন ডিসেম্বরে হলেও আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু নির্বাচন হতে হবে জামাত ইসলামের দাবি মেনে, না হলে ভালো নির্বাচন হবে না। পত্রপত্রিকাগুলো অবশ্য সংবাদ করছে খুব রুক্ষভাবে যে জামাতের দাবি না মানলে নির্বাচন হবে না। আমি খুব স্পষ্ট করে শুনলাম উনি বলছেন ভালো নির্বাচন হবে না। আপনারা শুনুন। পিআর পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হলো, বিশ্বের জন্য নতুন নয়। তা আমরা এই জন্য মনে করি যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে। তো বোঝাই যাচ্ছে তাদের এই ভালো নির্বাচনের দাবির বাস্তবায়ন করার জন্য যেসব দাবি দেওয়া তারা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে সর্বাগ্রায় এখন যে জিনিসটাতে আটকে আছে, তারা সিদ্ধান্ত নিতে পারেনি, সেটা হলো জাতীয় সংসদের নির্বাচন পিআর অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশনে হবে কি হবে না সে প্রশ্নে। সিইসি স্পষ্ট করেই বলেছেন, দেখুন, পিআর তো বাংলাদেশের এমন না যে না এটি সংবিধানে আছে। আজকে আমাকে যখন নির্বাচন পরিচালনা করার দায়িত্ব দেওয়া হচ্ছে, নির্বাচন কমিশন সরকারের নির্দেশনা পালন করবে, সেই নির্দেশনা পালন করবে নির্বাচন কমিশন। তো আর নিজে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করবে না। এটি পার্লামেন্টারি সিস্টেমে যদি কোনোদিন এটি দাবি পূরণ হয়, তখন পিআর পদ্ধতিতে হয়তো নির্বাচন হতে পারে। আপাতত যে নির্বাচন, সেটি তো জাতীয় সংসদের নির্বাচন, যেভাবে নির্দেশনা আছে সংসদে, যেভাবে সংবিধানে যেভাবে লিপিবদ্ধ আছে, ৩০০ আসনে ৩০০ এমপি নির্বাচিত হবেন। একটি দল, নানান রকম দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই দলের যারা মনোনীত সংসদ সদস্য, তাদেরকে ভোট দিবেন, যোগ্য প্রার্থীদেরকে ভোট দিবেন। এমন তো নয় যোগ্য দলকে ভোট দিবেন। বাংলাদেশের নির্বাচন হয় কি যোগ্য প্রার্থী দেখে, প্রার্থীকে মানুষ ভোট দেন, সেই প্রার্থীরা মিলে সংসদে সরকার গঠন করে। সেই সংসদে সবচেয়ে বেশি ভোট পাওয়া সংসদ সদস্যের যে দল, সেই দল সরকার গঠন করে। কিন্তু পিআর পদ্ধতি কি? মানুষ ভোট দিবে প্রার্থী দেখে না, দল দেখে। যেই দল যত বেশি ভোট পাবে, তারা সংসদে তত বেশি তাদের মনোনীত সংসদ সদস্য
নির্ধারণ করবেন, এমন না তারা জনগণের ভোটে নির্বাচিত হবেন। সেই বিষয়ে কথা বলছেন সিইসি। আমরা সিইসির বক্তব্য একটু শুনি, তারপরে আমরা বিস্তারিত ব্যাখ্যায় যাব। দেখেন, পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হবে, ওই জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি এর মধ্যে ঢুকতে চাই না, ইলেকশন কমিশন এর মধ্যে ইনভলভ হতে চায় না। এখন আমি কেন বলছি যে এটি গোলাম আজমের স্বপ্ন, সেটি ব্যাখ্যায় যাওয়ার আগ দিয়ে ওই যে ইসরায়েলের পক্ষটা, ইসরায়েলের গল্পটা আপনাদের একটু বিস্তারিত ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। বদিউল আলম মজুমদার, সুশাসনের জন্য নাগরিক, তিনি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের অন্যতম প্রভাবশালী সদস্য। তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে পিআর পদ্ধতি খুবই ভয়ঙ্কর। এই পদ্ধতি বাস্তবায়িত হলে এখানে সরকারের কোনো স্থায়িত্ব থাকবে না, দুদিন পরপরই সরকার পরিবর্তন হবে। আমি যেটা বলেছিলাম যে সরকার টিকিয়ে রাখার জন্য নেতানিয়াহু বাধ্য হচ্ছে একটা যুদ্ধে যাওয়ার জন্য, মানুষকে গণহত্যায় যাওয়ার জন্য। বাংলাদেশেও সরকার যারা নির্বাচিত হবে তারাও সম্ভবত বাধ্য হবে নানান ধরনের এই অগুরুত্বপূর্ণ এবং জনগণের বিরোধী যেসব যুদ্ধংদেহী মনোভাব দাবি দেওয়া আছে সেগুলোকে গুরুত্ব দেওয়ার জন্য। বদিউল আলম যার বলছেন যে আজকে ইসরায়েলে যে গণহত্যা হচ্ছে তার পেছনে বড় দাবিদার এই পিআর পদ্ধতির নির্বাচন। নেপালে যে ঘন ঘন সরকার পরিবর্তন হচ্ছে, কোনো স্ট্যাবিলিটি নাই, তার কারণ হলো কি পিআর পদ্ধতি। এটা নিশ্চয়ই আজকে বদিউল আলম মজুমদার আলোচনা করছেন। আপনাদের মনে আছে নিশ্চয়ই আমি 4-5 দিন আগে একটি আলোচনায় বলেছিলাম যে পিআর হলে জামাতকে নির্বাচনে যাবে না, সেখানে আমি এই ইসরায়েলের প্রসঙ্গটা তুলেছিলাম। সুতরাং আজকে যে ইসরায়েল, তার ব্যাপক জনগোষ্ঠীর সমর্থন আছে যে প্যালেস্টাইনিদের উপর আক্রমণ না করার জন্য, কিন্তু ওই যে বললাম পিআর, সংসদে প্রতিনিধিত্বশীল যেসব ডানপন্থী গোষ্ঠী আছে তাদের চাপে নেতানিয়াহু সরকার নিজেও অনেকখানি ডানপন্থী আচরণ করতে বাধ্য হচ্ছে। বদিউল আলম মজুমদারকে ধন্যবাদ যে নতুন করে এই আলোচনাটা মানুষকে মনে করিয়ে দেওয়ার জন্য যে ইসরায়েলের যে নৃশংসতা এবং গণহত্যা, তার পেছনে পিআর কতখানি ভূমিকা রেখেছে সেটি। এখন প্রশ্ন হলো যে এই পিআর এর দাবি আদৌ বাংলাদেশের এই নির্বাচনের যে দাবি, নির্বাচনের যে পরিবেশ, সেটিকে বাধাগ্রস্ত করবে কিনা। দেখুন, যতটুকু মনে হচ্ছে যে জামাত ইসলাম চাচ্ছে কোনোভাবেই এটার কারণে যে তারা একেবারে, আমি হামিদুর রহমান আজাদের যে বক্তব্য শোনালাম, তারা যে এটা না হলে নির্বাচনে যাবেই না, এমন জায়গা কিন্তু আমরা এখনো খুঁজে পাইনি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং এনসিপি নিজস্ব দাবি পিআর ছিল না, পিআর এসেছে জামায়াত ইসলামের তরফ থেকে। কিন্তু যেহেতু তাদের বিএনপির বিরোধিতা করতে হবে, সুতরাং তারা জামাতের এই দাবির সাথে অ্যালাইন্ড এখন। কিন্তু তারা হয়তো নিজেরাও জানে না তাদের এই নির্বাচনী ইশতেহার কোনো কিছুতেই পিআর এর স্বপ্ন তাদের না। যদি তারা এখন পিআর এর পক্ষে দাঁড়ায়, তখন তারা বলতে হবে যে তারা আসলে গোলাম আজমের স্বপ্ন পূরণের জন্যই রাজনীতিতে নয়া বন্দোবস্তের কথা বলছে, যেটা জামাত ইসলামের 2005 সাল থেকে এটার পক্ষে কথা বলতে তারা আজ তাদেরকে আমরা দেখেছি। কিভাবে দেখেছি আপনাদেরকে একটু ডকুমেন্টস দেখাই। জাতীয় সংসদে রাজনৈতিক দলের আনুপাতিক ও প্রতিনিধিত্বমূলক পদ্ধতি, এটি গোলাম আজমের লেখা একটি রাজনৈতিক নোট। 2005 সালে এটি প্রকাশিত হয়। সেইখানে গোলাম আজম দাবি করেছেন যে বাংলাদেশের যে জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচন কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে, এই ধরনের ধারণা এর আগে ছিল না, এখন এটি এসেছে। সুতরাং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি ফ্যাক্টর। আরেকটি ধারণা, সেটা হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, এইটি বাস্তবায়ন করতে হবে। কেন? সেখানে তিনি ব্যাখ্যায় লিখেছেন, নির্বাচন কেয়ারটেকার পদ্ধতিতেই হবে বলে আশা করা যায়। যেহেতু এই পদ্ধতি বাতিলের দাবি করা হচ্ছে না, সেহেতু এই পদ্ধতি স্থিতি অবস্থার মর্যাদা পেয়েছে। এই পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচন নিরপেক্ষ, অবাধ বলে বিদেশেও স্বীকৃত। এই পদ্ধতির ফলে দলীয় সরকার পরিচালনায় কারচুপির নির্বাচন থেকে দেশ রক্ষা পেল। এখন নির্বাচনকে টাকার দাপট থেকে উদ্ধার করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অপরিহার্য। 2 মে 2005 সালে গোলাম আজম এটা লিখেছিলেন যে নির্বাচনের টাকার দাপট থেকে উদ্ধার করার জন্য আনুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অপরিহার্য। এই পদ্ধতি সম্পর্কে পত্রপত্রিকায় এখন পর্যন্ত বিতর্ক শুরু হয়নি, তাই এই পদ্ধতি সকলের বিবেচনার উদ্দেশ্যে পরিবেশন করছি। আমি বলছি গোলাম আজমের স্বপ্ন পিআর পদ্ধতি। মে 2005 তারিখে এই লেখার মাধ্যমে গোলাম আজম বলে যে এটি আমি পরিবেশন করছি। আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি অনেক দেশে চালু থাকায় এটা সকলেরই বিবেচনার যোগ্য বলে
আমি মনে করি। এখন এই আলোচনা থেকে, এই লেখা থেকে, এই দলিল থেকে স্পষ্ট যে পিআর পদ্ধতির নির্বাচন আসলে গোলাম আজমের স্বপ্ন। সেই গোলাম আজমের স্বপ্ন পূরণের জন্য মরিয়া হয়েছে জামাত। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধা, সুধী সমাজ, রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে এই ধরনের একটি অস্থিতিশীলতার জন্ম দিতে পারে এমন পদ্ধতির পক্ষে নিশ্চয়ই মতবাদ তৈরি করবে না। কিন্তু এনসিপি যেহেতু তারা জামায়াতের সাথে অ্যালায়েন্ড, তাদের রাজনীতি জামায়াতের মতাদর্শ দ্বারা প্রভাবিত, জামায়াত ইসলামের দাবি করা পিআর পদ্ধতির পক্ষে তাদেরও কিছুটা অবস্থান আছে বলে আমরা জেনেছি। এখন এই পিআর পদ্ধতির বাইরে নির্বাচন হবে, পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হবে না, এই ধরনের একটি বাতাবরণের মধ্যে আমরা পড়ে গিয়েছি। কিন্তু আমি আগেই বলেছি, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের মানুষ, বোদ্ধা এবং গুণীজনরা নিশ্চয়ই বাংলাদেশকে অস্থিতিশীল করে এই ধরনের একটি পদ্ধতির পক্ষে সরব হবে না, সোচ্চার হবে না। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন জামায়াতের সাথে কিছুটা তাদের মতাদর্শক দ্বন্দ্ব থাকলেও তারাও এই পিআর পদ্ধতির পক্ষে বক্তব্য দিচ্ছে বলেই আমরা এতদিন জানি। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতি রেজাউল করিম দুদিন আগে তার ছাত্র সমাবেশে বক্তব্য দিতে যেয়ে তিনি বলছেন যে এটি হলে বাংলাদেশের ফ্যাসিস্ট, তিনি গত 10-15 বছরের কথা বলেন নাই, তিনি বলেছেন গত 53 বছরে বাংলাদেশের যে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো সেটি দূর করার জন্য পিআর পদ্ধতির দরকার। রেজাউল করিমরা হয়তো ভুলে গিয়েছেন এই কথার মধ্যে যে বাংলাদেশের গত 53 বছরের রাষ্ট্র ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল না। সবাইকে যখন গণহারে ফ্যাসিস্ট বলা হয়, সবকিছুকে যখন ফ্যাসিস্ট বলা হয়, তখন ফ্যাসিস্ট শব্দটা খুব ক্লিশে হয়ে যায়। আমরা যেন আমাদের রাজনৈতিক বিতর্ক এবং রাজনৈতিক আলোচনায় ফ্যাসিস্ট শব্দটা ক্লিশে রূপান্তরিত না করে ফেলি, যেন আমাদের গত 54 বছরে যা কিছু অর্জন সবকিছুকে আমরা ফ্যাসিস্ট হিসেবে তকমা দেই এবং বাংলাদেশের সিংহভাগ মানুষ তখন বলতে শুরু করে, ঠিক আছে আমরা ফ্যাসিস্ট হলে আমরা ফ্যাসিস্ট। যেভাবে ঠিক 2005 সালের নির্বাচনের আগে ছাত্র জনতা বলতে শুরু করেছিল, ঠিক আছে আমরা রাজাকার হলে রাজাকার। এটা যেন না হয় বাংলাদেশে। এখানে রেজাউল করিমদের যে রাজনৈতিক জ্ঞানের যে স্বল্পতা এবং তাদের যে আমি কি বলবো যে তারা যে মূর্খ, সেটা খুব প্রকাশ পায়। 54 বছরের বাংলাদেশ রাষ্ট্র ফ্যাসিস্ট হয় না। বাংলাদেশ রাষ্ট্রের 54 বছরের অর্জন এতখানি যে এই বাংলাদেশ রাষ্ট্র এখন পার্শ্ববর্তী দেশ ভারতের নানান জায়গায় নানান সূচক থেকে বিশ্বের যে সূচক সেখানে এগিয়ে। অর্থনীতি বলেন, সামাজিক ন্যায় বিচার বলেন, পড়াশোনা বলেন, হেলথ বলেন, সব জায়গায় বাংলাদেশ ভারতের থেকে অনেক আগায়। এমনকি বাংলাদেশের মুদ্রার মান শক্তিশালী পাকিস্তানের চেয়ে অনেক বেশি। পাকিস্তানের ইকোনমি, পাকিস্তানের সামাজিক অগ্রগতি সবকিছুর তুলনায় বাংলাদেশের অগ্রগতি অনেক বেশি। এই 54 বছরের রাষ্ট্র ফ্যাসিস্ট থাকলে এই অর্জনগুলো হতো না, অর্থনৈতিক এই অর্জন হতো না। সুতরাং 53 বছরে নির্বাচন ফ্যাসিস্ট তৈরি করে না। এই ফ্যাসিস্ট তৈরি করেছিল শেখ হাসিনার 3টি নির্বাচন, যেই 3টি নির্বাচন বিরোধী দলবিহীন হয়েছে, রাতের বেলা হয়েছে, দামি হয়েছে। নির্বাচন যদি 5 বছর পর পর হয় এবং সেটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তাহলে কোনো দল যদি তার অনির্দিষ্ট মেয়াদে, অসমাপ্ত মেয়াদে সংসদে ক্ষমতায় থাকতে পারবে, রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে, এই স্বপ্ন যদি না থেকে থাকে, কেউ ফ্যাসিস্ট হয় না। সুতরাং এই যে পিআর দাবি করা হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্র যেন কায়েম না হয় এই কথা বলে, সেটি একটি সত্যের অপপ্রলাপ। তো এই যখন রাজনীতির অবস্থা, তখন তারা তো চাইবেই যে তাদের পক্ষে একটি অন্তত দাবি তারা জয়ী হোক। সুতরাং তারা বলতে পারে যে আন্দোলনের মাধ্যমে আমরা এই দাবি অর্জন করেছি, এখন আমাদেরকে ভোট দিন। সেটি হচ্ছে না, না হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, না হচ্ছে এনসিপির, না হচ্ছে গোলাম আজমের স্বপ্ন বাস্তবায়ন করা জামায়াতে ইসলামীর। এখন বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন যে গোলাম আজমের স্বপ্ন বাস্তবায়ন করতে আপনি বাংলাদেশকে এমন একটি অস্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা চান কিনা, যেখানে 3 মাস পরে একটা সরকার, 4 মাস পরে আরেকটা ডানপন্থী সরকার, 5 মাস পরে আরো একটি হিজবুতি মতবাদর্শের সরকার, কিংবা 6 মাস পরে এমন হতে পারে পিআরের মাধ্যমে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় হওয়া স্বতন্ত্র হিসেবে আওয়ামী লীগের যেসব সদস্য থাকবে, তারা বলবে যে শেখ হাসিনার শাসন ব্যবস্থা আবার ফিরিয়ে আনুন। বাংলাদেশের মানুষ সেটা হতে দেবে কিনা, সেই প্রশ্ন একটি বড় প্রশ্ন সামনে। তবে আমার কনক্লুশনে মনে হয় যে এটি রাজনৈতিক দাবি কেবলই। এইটির জন্য জামাত ইসলামী কেবল তাদের গোলাম আজমের স্বপ্ন পূরণের কথাই বলে যাচ্ছে, যেহেতু তাদের পিতার স্বপ্ন পূরণ বাংলাদেশের একটি রাজনৈতিক কালচার। গোলাম আজম তার পিতার স্বপ্ন পূরণের জন্য রাজনৈতিক কালচার এই বাস্তবায়ন করা কিংবা এই পক্ষে কথা বলে যাচ্ছে। আমার ধারণা এটি রাজনীতির দাবি দেওয়া পূরণে খুব বেশি হালে পানি পাবে না এবং এটি খুব বেশি একেবারে নির্বাচনে প্রভাব পড়বে এটিও আমি মনে করি না। যার প্রমাণ সিইসি তার বক্তব্য দিয়েছেন যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচন সংসদে, সংবিধানে নেই এমন কোনো পদ্ধতি কিংবা এমন কোনো নির্দেশনা, এমন কোনো আবদারে হবে না।
বাদবাকি দেখা যাক কোথায় যেয়ে থাকে বাংলাদেশের রাজনীতি।